আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের সংখ্যা তো কমতেছে, তোমাদের সংখ্যা একেবারে কমে গেছে। তো চলো আমরা দেখি, তারপরে আজকে একটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। আজকের কোশ্চেনটা হচ্ছে, আমরা প্রোজের এই প্রশ্নটা পড়ব। আচ্ছা, এটা তো প্রোজের না, এইখান থেকে আমরা এইটা পড়েছি, এটার আমি নোট তোমাদেরকে দিয়েছি, এইটা আমরা পড়েছি। আজকে আমরা পড়বো এই প্রশ্নটা, এই যে 3 স্টার দেয়া এগুলো, আমি এই যে এগুলোর নোট তোমাদেরকে দিয়ে দেবো, পাশাপাশি তোমরাও বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করো। তো চলো এটা আমরা পড়ি। এটা দেখো, প্রশ্নটা বলতেছে যে হোয়াট অ্যাটিটিউড ডাজ অরওয়েল এক্সপ্রেস। অরওয়েল তার কি ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন টুয়ার্ডস ইম্পেরিয়ালিজম অ্যান্ড কলোনিয়ালিজম, অর্থাৎ এবং সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশবাদ, এই দুইটার প্রতি অরওয়েল কি ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন শুটিং অ্যান এলিফ্যান্টের ভেতরে, অথবা ডিসকাস শুটিং এপিসোড, অর্থাৎ শুটিং এর যে কাহিনীটা সেইটাও আমাদেরকে আলোচনা করতে হতে পারে। তবে আমি এখানে এই প্রশ্নটা পড়িয়ে দিচ্ছি। তো দেখো, আমরা এটা পড়তে যাই। একটাই প্রশ্ন পড়বো, আর আরেকটা জিনিস, আজ থেকে একটু হোমওয়ার্ক দেই তোমাদেরকে। হ্যাঁ, তোমরা সামনের দিন এটা লিখে দাও। আজকে যারা যারা আছো বা যারা যারা এই ভিডিওটা পরে দেখবে, আমি সবাইকেই ধরে নেব যে হ্যাঁ, তোমরা সামনের দিন হোমওয়ার্ক করে দিবে, হোমওয়ার্ক করে দাও। হ্যাঁ, ব্যাপারটা এরকম না যে এটাই হুবহু লিখতে হবে, এরকম না। তুমি যদি অন্য আরেকটা কোনো নোট বা তোমার বইয়ের নোট, সেটা যদি ইজি মনে হয়, যেটা তোমাকে ইজি মনে হবে, সেইটা পড়ে তুমি ওটা ছবি খাতায় লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট করো, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, তুমি হোমওয়ার্ক করেছো। তো এইটা করো, এইটা করাটা জরুরি, কারণ সামনে পরীক্ষা, যে কোনো দিন রুটিন দিবে, এটা মাথায় রেখে পড়তেছো আমি আশা করতেছি আর কি। এটা তো দেখো, শুটিং অ্যান এলিফ্যান্ট ইজ জর্জ অরওয়েল এসে। দেখো, এখানে একটা মিস্টেক আছে। অরওয়েলস এসে অন হিজ এক্সপেরিয়েন্স অ্যাজ আ ইয়াং পুলিশ অফিসার ইন বার্মা। শুটিং অ্যান এলিফ্যান্ট, এটা জর্জ অরওয়েলের একটা প্রবন্ধ, যেটা তিনি লিখেছেন তার যে পুলিশ অফিসার হিসাবে বার্মাতে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার উপরে। ইট ওয়াজ এ পার্ট অফ দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যাট দ্যাট টাইম, এবং ওই সময়টাতে বার্মা ছিল ব্রিটিশ এম্পায়ার বা ব্রিটিশ সাম্রাজ্যের একটা অংশ। দ্য এসে explores an apparent paradox concerning the behavior of Europeans who simply hold power over their colonial subjects. বলা হচ্ছে এই এসেটা এক্সপ্লোর করার চেষ্টা করেছে, আবিষ্কার করার চেষ্টা করেছে অ্যাপারেন্ট প্যারাডক্স। প্যারাডক্স মানে হচ্ছে যে, মানে যা হওয়ার কথা সেটা না হয় অন্য কিছু হওয়ার কথা, বা যেটা হচ্ছে দেখে মনে হচ্ছে এটা হচ্ছে, কিন্তু আড়ালে আরেকটা জিনিস ঘটতেছে। তো সেটা, তো বলা হচ্ছে এই এসেটা একটা প্যারাডক্সকে হচ্ছে এক্সপ্লোর করতেছে, যেটা রিলেটেড হচ্ছে এই ইউরোপিয়ানদের বিহেভিয়ারের সাথে, তাদের আচার আচরণের সাথে রিলেটেড। হু সিম্পলি, এই ইউরোপিয়ানরা সিম্পলি কি করতে চেয়েছিল, হোল্ড পাওয়ার ওভার দ্য কলোনিয়াল সাবজেক্ট, অর্থাৎ এই উপনিবেশবাদে তাদের যে সাবজেক্ট রয়েছে, তাদের যে প্রজারা রয়েছে, সাবজেক্ট বলতে এখানে প্রজা, তাদের ওপরে পাওয়ারটাকে ধরে রাখার চেষ্টা করেছে তারা শুধু। ইট এক্সাম্পলিফাইজ, এটা উদাহরণ তৈরি করেছে, নজির স্থাপন করেছে, দ্য ফিউটিলিটি অফ ট্রু হরর অফ ইম্পেরিয়ালিজম, এবং সত্যিকারের ইম্পেরিয়ালিজমের যে ভয়াবহতা এবং সেটার যে একটা ফিউটিলিটি, অন্তঃসারশূন্যতা, সেটারই নজির স্থাপন করেছে। Orwell relates the story of a difficult circumstance in which he had to serve the imperial power based on his practical experience in Burma as a sub-divisional police officer of the British Empire. বলা হচ্ছে অরওয়েল তিনি রিলেট করতে পারতেছেন একটা স্টোরির সাথে, যেই স্টোরিটাতে তিনি
খুব কঠিন একটা অবস্থার ভেতরে পড়েছিলেন, অবস্থার মুখোমুখি হয়েছিলেন, যেখানে তাকে একটা ইম্পেরিয়াল পাওয়ার হিসাবে পারফর্ম করতে হয়েছিল, কাজ করতে হয়েছিল, বেসড অন হিজ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন বার্মা। বার্মাতে তার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের উপরে, এবং তিনি যখন সাব ডিভিশনাল অফিসার ছিলেন এই ব্রিটিশ এম্পায়ারের ভেতরে। He saw that imperialism was a dilemma in which neither the imperialist nor the colonized people had true freedom. তিনি দেখিয়েছেন বা তিনি দেখেছিলেন ওই সময়ে যে সাম্রাজ্যবাদ এটা মূলত একটা ডিলেমা হিসেবে কাজ করে, উভয় সংকট হিসেবে কাজ করে। এখানে ইম্পেরিয়ালিস্ট যারা সাম্রাজ্যবাদী লোক, তারাও স্বাধীন না, নর দ্য কলোনাইজড পিপুল, অথবা উপনিবেশের যে সমস্ত লোক রয়েছে বা যারা প্রজা আর কি বলতে পারো, তারাও সত্যিকারের স্বাধীন না, মানে কেউই সত্যিকারের স্বাধীনতার ভেতরে নেই। তাহলে আমরা যদি এটাকে আরেকটু আলোচনা করি, সেন্টেন্সগুলো একটু বড়, বাট ভেঙে ভেঙে পড়তে হবে। তোমাদেরকে মনে এর আগে দেখিয়েছিলাম যে কিভাবে ভেঙে ভেঙে পড়তে হয়। একটা শব্দের ভেতরে যেমন সিলেবল থাকে, হ্যাঁ, ঠিক তেমনি একটা সেন্টেন্সের ভেতরেও এরকম কিছু সিলেবল না, এটাকে বলতে পারো এরকম কিছু সেগমেন্ট থাকে। যেমন শুটিং অ্যান এলিফ্যান্ট ইজ এ জর্জ অরওয়েলস এসে, এইটা হচ্ছে একটা সেগমেন্ট। শুটিং অ্যান এলিফ্যান্ট কি? জর্জ অরওয়েলের একটা এসে। কিসের উপরে বেস করে? অন হিজ এক্সপিরিয়েন্স। এখানে আমরা বেসড অনও দিতে পারি। বেসড অন হিজ এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতার আলোকে এটা একটা হচ্ছে এসে। কি হিসাবে অভিজ্ঞতা? অ্যাজ এ ইয়াং পুলিশ অফিসার ইন বার্মা। বার্মাতে একজন ইয়াং পুলিশ অফিসার হিসাবে তার যে অভিজ্ঞতা, সেটার উপর বেস করেই মূলত এই শুটিং অ্যান এলিফ্যান্ট একটা এসে তিনি লিখেছেন। আচ্ছা, ওরে বাবা, আর কাটে না কে? আচ্ছা, এভাবে ভেঙে পড়তে হয় আর কি। ইট ওয়াজ এ পার্ট অফ দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যাট দ্য টাইম। ওই সময়টাতে এই বার্মা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের একটা অংশ, এবং এই রাইটিংয়ের ভেতরে, এই এসের ভেতরে তিনি একটা প্যারাডক্সকে যেন এক্সপ্লোর করার চেষ্টা করেছেন, যেটা হচ্ছে ইউরোপিয়ানদের যে বিহেভিয়ার, সে বিহেভিয়ারটা মূলত ছিল হচ্ছে যে তারা শুধুমাত্র এই অঞ্চলে তাদের পাওয়ারটাকে ধরে রাখতে চেয়েছিল, এবং এটা একটা নজির স্থাপন করেছিল যে ইম্পেরিয়ালিজমের ভয়ঙ্কর রূপ এবং এর যে অন্তঃসার শূন্যতা বা ফিউটিলিটি, নাথিংনেস, সেটারই একটা নজির স্থাপন করেছে। অরওয়েল এখানে সম্পর্ক স্থাপন যেন করতে পেরেছেন, তিনি যেন একটা রিলেট করতে পারতেছেন একটা স্টোরির সাথে, যে স্টোরিটা ছিল একটা ডিফিকাল্ট সার্কামস্ট্যান্স, যেই মানে তিনি তার লাইফে ফেস করেছিলেন, এবং সেই সময়টাতে তাকে ইম্পেরিয়াল পাওয়ার হিসাবে সার্ভ করতে হয়েছিল, মানে কাজ করতে হয়েছিল, এবং তার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের উপরে বেস করে বার্মাতে যখন তিনি সাব ডিভিশনাল পুলিশ অফিসার হিসেবে ব্রিটিশ এম্পায়ারের অধীনে কাজ করতেন। হি স দ্যাট, মানে ওই সময় তিনি দেখেছিলেন ইম্পেরিয়ালিজম একটা ডিলেমা, যেখানে এই ইম্পেরিয়ালিস্ট যারা, তারাও স্বাধীন না, আবার যারা কলোনাইজড পিপুল তারাও স্বাধীন না, একজন আরেকজনের স্বাধীনতা যেন কেড়ে নিচ্ছেন। আচ্ছা, এই প্রশ্নগুলো পড়তে গিয়ে আমি স্টোরিগুলো তোমাদেরকে পড়ানোর সময় পাচ্ছি না, কারণ হচ্ছে স্টোরি পড়াতে গেলে আমাদের প্রশ্ন পড়তে সমস্যা হবে, কারণ আমরা অত সময় পাবো না, এই জন্য আমরা প্রশ্নগুলো পড়তেছি। আর আমি ধরে নিচ্ছি যে স্টোরিগুলো তোমাদের জানা আছে, পড়া আছে। তোমাদের যদি জানা না থাকে তাহলে তোমরা একটু জানার চেষ্টা করো, একটু পড়ে নেওয়ার চেষ্টা করো। আর এটা জানতে হলে তোমরা ইয়েতে পাবা, ক্লাউড স্কুল প্রোর ইউটিউব চ্যানেলে তোমরা এই স্টোরিগুলো পেয়ে যাবা সব। এবার আসো, imperialism is the process through which a powerful nation expands its authority and influence over a weaker nation। বলা হচ্ছে ইম্পেরিয়ালিজম এটা একটা প্রসেস। ইম্পেরিয়ালিজম কি? এটা একটা প্রসেস, একটা পদ্ধতি, থ্রু হুইচ, যেটার মাধ্যমে এ পাওয়ারফুল নেশন এক্সপান্ডস ইটস অথরিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স,
একটা পাওয়ারফুল নেশন কি করে থাকে, এ পাওয়ারফুল নেশন মানে শক্তিশালী একটা জাতি এক্সপান্ডস ইটস অথরিটি, এর কর্তৃত্ব এবং ইনফ্লুয়েন্স প্রভাব এটা সে মানে এক্সপান্ড করে থাকে, মানে বর্ধিত করে থাকে কাদের উপরে, ওভারে উইকার নেশন, একটা তুলনামূলকভাবে দুর্বল জাতির উপরে। ইট ইজ দ্য প্র্যাকটিস অফ সুপ্রিম পাওয়ার ইন স্প্রেডিং কলোনিজ অর ক্যাপচারিং ল্যান্ড। বলা হচ্ছে এটা একটা প্র্যাকটিস অফ সুপ্রিম পাওয়ার, অর্থাৎ শক্তিশালী যে পাওয়ারগুলি রয়েছে তাদের এটা একটা প্র্যাকটিস, যেটার মাধ্যমে তারা কি করে, তাদের কলোনি স্প্রেড করে অথবা নতুন নতুন দেশকে ক্যাপচার করে, দখল করে। অরওয়েলস ভিউ টুয়ার্ডস ইম্পেরিয়ালিজম ইজ এক্সপ্রেসড ইন শুটিং অ্যান এলিফ্যান্ট। বলা হচ্ছে অরওয়েলের যে ভিউ এই ইম্পেরিয়ালিজমের প্রতি, এটা প্রকাশিত হয়েছে এই শুটিং অ্যান এলিফ্যান্টের মধ্যে। থ্রু হিজ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ইন মোলমিন মায়ানমার। মায়ানমারের যে মোলমিন সেই জায়গাতে তার যে একটা সত্যিকারের যে এক্সপিরিয়েন্স, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ছিল, সেটার মাধ্যমে তিনি মূলত ইয়ে করেছেন। মায়ানমার আমরা দেবো না, এখন বার্মাই দেব। There he experiences the pressure and dilemma of the colonizer, who also witnessed the misery of the colonial people. বলা হচ্ছে এইখানে মানে সেখানে, দেয়ার মানে সেখানে, সেখানে তিনি বলতে অরওয়েল, তিনি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন যে সেখানে তিনি একই সঙ্গে প্রেসারে পড়েছিলেন এবং উভয় সংকটে পড়েছিলেন এই কলোনাইজারদের দিক থেকে। এবং যখন তিনি দেখতেছিলেন যে মাইজারি অফ দ্য কলোনাইজড পিপল, কলোনিয়াল যে পিপলরা রয়েছে অর্থাৎ বার্মার যে লোকটা রয়েছে তাদের যে দুঃখ কষ্ট, সেগুলো তিনি দেখেছিলেন এবং এর ফলে তিনি একটা প্রেসারে পড়ে গিয়েছিলেন এবং একটা ডিলেমার মধ্যে পড়ে গিয়েছিলেন। এই যে এই জায়গাটাতে তুমি মূলত ইম্পেরিয়ালিজম কি সেটা সংজ্ঞাটা পেয়ে যাচ্ছ এই জায়গাটাতে। তো তোমরা যারা ইম্পেরিয়ালিজমের এরকমটা প্রশ্ন আসতে পারে ব্রিফে বা পার্ট বিতেও এই প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ ইম্পেরিয়ালিজম, তো তোমরা এইটা হচ্ছে এই লাইনটা যদি লিখে দাও তাও হবে। The imperialism is the process in which a powerful nation expands its authority and influence over a weaker nation. It's a practice of supreme power in spreading colonies and capturing land. এটুকুও যদি লিখে দিয়ে আসতে পারো তাও তুমি ভালো মার্কস পেয়ে যাবা। এবার আসো, অরওয়েল begins by remembering some of his experiences as a police officer in Burma. বলা হচ্ছে এই স্টোরিটা বা এই এসেটা আমাদের অরওয়েল শুরু করতেছেন তার জীবনে সাথে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতাকে স্মরণ করে, এবং তিনি তখন ছিলেন বার্মাতে একজন পুলিশ অফিসার। অর্থাৎ বার্মাতে একজন পুলিশ অফিসার হিসেবে তার লাইফে তিনি সম্মুখীন হয়েছেন, ফেস টু ফেস এক্সপিরিয়েন্স করেছেন, এরকম কিছু ঘটনা তিনি স্মরণ করতেছেন এই স্টোরির শুরুতে। An elephant escaped away from its rider and has been spreading havoc throughout the bazaar. এবং এরকম একটা ঘটনা, কি ঘটনা সেটা হচ্ছে যে একটা এলিফ্যান্ট সে পালিয়ে গেছে, এর যে রাইডার ছিল বা একে যে তার যে শেফার্ড ছিল, এখানে তোমরা কয়েকটা ওয়ার্ড ইউজ করতে পারো। একটা হচ্ছে রাইডার ইউজ করতে পারো, অথবা হাতির শেফার্ডকে বলা হয় মাহুত, মাহুত ইউজ করতে পারো, অথবা এমনি শেফার্ডও বলে লিখতে পারো। শেফার্ডও লিখতে পারো, তবে এখানে সবচেয়ে ভালো হচ্ছে মাহুত, মাহুত শব্দটা ইউজ করা। তো বলা হচ্ছে যে একটা হাতি তার মাহুতের কাছ থেকে পালিয়ে যায় এবং এইটা একটা বাজারে গিয়ে ব্যাপক ধ্বংসাত্মক বা ভয়ের সৃষ্টি করে আর কি। ইট হ্যাজ ড্যামেজড এ হার্ট, এটা একটা হার্ট বা একটা কুঁড়ে ঘর, সে কুঁড়ে ঘরকে তোমার ধ্বংস করে দেয়। কিল্ড এ কাউ, একটা গরুকে মেরে ফেলে। অ্যান্ড ডেস্ট্রয়েড সাম ফ্রুট স্ট্যান্ডস ইন সার্চ অফ ফুড, এবং কিছু ফল বিক্রেতার দোকানকে ধ্বংস করে, এই কারণ সে হচ্ছে সার্চ অফ ফুড, সে খাবার খুঁজতেছিল এই হাতিটা।
এই যে হাট আছে না, আমরা বলি না হাট বাজার, হ্যাঁ, এই হাট আর এই হাট কিন্তু একই জিনিস। হাট মানে কুঁড়ে ঘর। তোমরা এককালে এখনো এখনো রয়েছে একেবারে প্রত্যন্ত এলাকায় যে গ্রামগুলোর যে হাট হয়ে থাকে, বাজার হয়ে থাকে, তরকারি বা বিভিন্ন ইয়েগুলো গ্রাম্য যে ইয়েগুলো হয়, সেগুলোতে দেখবে ছোট ছোট কুঁড়ে ঘর থাকে। ওর নিচে দেখা যাচ্ছে যে ওই যে আহ, কি বলে, গেঞ্জি, তারপরে লুঙ্গি গামছা বিক্রি করে এরকম কিছু লোক আছে। কেউ পান বিক্রি করে, কেউ মিষ্টি বিক্রি করে। ওই যে ছোট ছোট কুঁড়ে ঘরের নিচে বসে, এই জন্য ওটাকে বলা হয় হাট। আমরা কিন্তু বলি যে হাট বাজার। তো বলেছে এই এলিফ্যান্টটা কি কি করেছিল, সেটা একটা হাটকে, একটা কুঁড়ে ঘরকে ধ্বংস করে দেয়, একটা গরুকে মেরে ফেলে, এমনকি একটা ফুড, কয়েকটা ফলের দোকানও সে ভেঙে ফেলে। অরওয়েল গ্র্যাব এ রাইফেল অ্যান্ড মাউন্টস হিজ পনি টু সি হোয়াট হি ক্যান ডু। এবং এই অবস্থায় এই নিউজ যখন তার কাছে আসে, এখানে কিন্তু আরেকটা লোককেও মারে। মাউন্ট এ কিল্ড এ কাউ, কিল্ড এ ম্যান। আচ্ছা, অরওয়েল এই নিউজটা পাওয়ার পরে, আমরা এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করি, এই নিউজটা পাওয়ার পরে অরওয়েল তার যে একটা ছোট্ট রাইফেল রয়েছে, সেই রাইফেলটা নেয় এবং তার যে ছোট একটা ঘোড়া রয়েছে, পনি বলতে টাট্টু ঘোড়া আর কি, ছোট্ট যে ঘোড়াগুলি সেগুলোকে বলা হয় টাট্টু ঘোড়া। তো বলে যে ছোট্ট ঘোড়াটার উপরে সে উঠে বসে এবং সে চেষ্টা করে যে আসলে দেখা যাক কি করা যায়, এই উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হোয়েন অরওয়েল গোজ ইন সার্চ অফ এলিফ্যান্ট, যখন অরওয়েল ওই এলিফ্যান্টের খোঁজে বের হয়ে যায়, হি ফাইন্ডস ইটস গ্রেজিং গ্রাস অ্যান্ড লুকস অ্যাজ হার্মলেস অ্যাজ কাউ। সে যখন ওই হাতিটাকে খুঁজে পায়, তখন সে দেখে যে হাতিটা ঘাস খাচ্ছে এবং এটাকে খুব হার্মলেস মনে হচ্ছে, মানে ক্ষতিকর মনে হচ্ছে না। একটা গরু যেরকমটা হয় সেরকম গরুর মতো মনে হচ্ছে। ইট হ্যাজ কুলড ডাউন, এটা ঠান্ডা হয়ে গেছে। বাট থাউজেন্ডস অফ লোকাল বার্মিজ পিপুল হ্যাভ গ্যাদার্ড অ্যান্ড আর ওয়াচিং অরওয়েল কেয়ারফুলি। কিন্তু এই জায়গাটাতে প্রায় শত শত বার্মিজ পিপুল তারা এসে পৌঁছে গেছে এবং তারা জড়ো হয়েছে এবং তারা দেখতেছে যে অরওয়েল কি করে। অরওয়েলের দিকে যেন সবাই সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে। Even though he sees no reason to kill the animal now because it is harmless, he is aware that the locals want him to kill it. আচ্ছা, আচ্ছা, এমনকি তিনি হচ্ছে এইটাকে আর হত্যা করতে চাচ্ছেন না, এই অ্যানিমেলটাকে, কারণ তার কাছে মনে হয়েছে এটা এখন হার্মলেস, ক্ষতিকর না। কিন্তু তারপরেও তিনি আরেকটা বিষয় সম্পর্কে সচেতন ছিলেন যে তাকে কিন্তু হাজার হাজার লোক, বার্মিজ লোকেরা ফলো করতেছে, এটা তিনি হচ্ছে এই ব্যাপারটাও নিয়েও তিনি সজাগ সজাগ ছিলেন। অ্যান্ড ইফ হি ডাজন্ট, হি উইল লুজ লস ফেস। বলা হচ্ছে ইফ হি ডাজন্ট, যদি সে ডাজন্ট কিল দ্য এলিফ্যান্ট, হি উইল লস ফেস, তাহলে সে কি করবে, তার যে সুনাম, তার যে একটা ব্যক্তিত্ব, সেটাকে সে লস করে ফেলবে যদি সে এখন এই হাতিটাকে হত্যা না করে। বোথ পার্সোনালি অ্যান্ড অ্যাজ এ ইম্পেরিয়াল রিপ্রেজেন্টেটিভ, এবং তিনি ব্যক্তিগতভাবেই হোক আর ইম্পেরিয়াল বা ইম্পেরিয়ালিজমের যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি এখানে এসেছেন, প্রতিনিধি হিসাবে হাতিটাকে হত্যা করতে এসেছেন। এখন তিনি যদি হত্যা না করেন তাহলে দুইভাবেই তিনি অনেক শরমের মধ্যে পড়ে যাবেন, হ্যাঁ, অনেক বলতে পারো অনেক কটাক্ষ করবে অনেকে মানুষে পরবর্তীতে। সো হি অ্যাক্টস অ্যাজ দ্য হোয়াইট ম্যান অ্যান্ড শুট দ্য এলিফ্যান্ট ফ্রম এ সেফ ডিস্টেন্স। সুতরাং তিনি কি করেন, একজন হোয়াইট ম্যান হিসেবে যা করার তাই তিনি করেন এবং একটা নিরাপদ দূরত্ব থেকে হাতিটাকে শুট করেন, গুলি করেন। হি অ্যাডমিটস দ্যাট হি অনলি শট দ্য এলিফ্যান্ট টু অ্যাভয়েড লুকিং ফুলিশ। তিনি স্বীকার করেন যে তিনি শুধুমাত্র এই হাতিটাকে শুট করেছেন এই তাকে যাতে কেউ বোকা না মনে করে, এই
অপমান থেকে বেঁচে থাকার জন্য, অপমান যাতে কেউ না করে এখান থেকে বেঁচে থাকার জন্য তিনি মূলত এই কাজটা করেছেন, তিনি এটা বলতেছেন। আচ্ছা, তাহলে আমরা এইখানে দেখতে পেলাম যে এখানে অরওয়েল তিনি তার স্টোরিটা শুরু করতেছেন এইভাবে যে তিনি তার একটা অভিজ্ঞতা, তার একটা এক্সপেরিয়েন্স যেটা তিনি বার্মাতে পুলিশ অফিসার থাকাকালে ঘটেছিল সেটাকে তিনি বলতেছেন। তিনি বলতেছেন যে একদিন একটা এলিফ্যান্ট সে তার মাহুতের কাছ থেকে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে সে লোকাল একটা বাজারে গিয়ে ধ্বংসযজ্ঞ চালায় এবং এটা একটা হার্টকে ড্যামেজ করে দেয়, একটা কাউকে হত্যা করে, একটা মানুষকে হত্যা করে এবং সে ডেস্ট্রয় করে হচ্ছে কিছু ফলের দোকান এবং সে খাবার খুঁজছিল। এবং যখন এই নিউজটা পায় অরওয়েল তখন সে তার রাইফেল নিয়ে তার ছোট ঘোড়ার উপরে চেপে সে বেরিয়ে পড়ে। যখন সে ওই এলিফ্যান্টটাকে সার্চ করে এবং পেয়ে যায় যখন, তখন সে দেখে যে এই এলিফ্যান্টটা একটা জায়গায় হচ্ছে ঘাস তুলে তুলে ঘাস খাচ্ছে এবং খুবই হার্মলেস, একটা গরুর মতো লাগছে। গরু যেরকম ক্ষতিকর না সেরকম মানে খুব শান্ত দেখাচ্ছিল। ইট হ্যাজ কুল ডাউন, এটা শান্ত হয়ে গেছে। কিন্তু হাজার হাজার লোকাল বার্মিজ পিপুলরা ওই সময়টাতে ওখানে গ্যাদার হয়ে গেছে, জড়ো হয়ে পড়েছে এবং তারা খুব কেয়ারফুলি অরওয়েলের দিকে তাকিয়ে আছে। এমনকি ইফ সিজ নো রিজন টু কিল, যদিও মানে এমনকি সে যদিও কোনো রকমের কারণই দেখতেছে না এই অ্যানিমেলটাকে হত্যা করার, কারণ এটা হার্মলেস, তারপরেও তাকে ওই লোকালদের সম্পর্কেও সচেতন থাকতে হয়েছিল যারা আসলে চাচ্ছে যে এটাকে হত্যা করা হোক। এবং ইফ হি ডাজন্ট কিল, এবং যদি সে এখন এই হাতিটাকে হত্যা না করে তাহলে তাকে অপমানিত হতে হবে এবং সেটা পার্সোনালি তার নিজের ব্যক্তিগতভাবে, এমনকি ব্রিটিশ ইম্পেরিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসেবেও তাকে মানে তার যে মুখ লুকাতে হবে এক কথায় তাহলে। সো তিনি একজন হোয়াইট ম্যান হিসাবে তার যে কাজ সে কাজটা তিনি করেন এবং তিনি এলিফ্যান্টটাকে নিরাপদ দূরত্ব থেকে গুলি করে দেন এবং তিনি স্বীকার করেন যে এই কাজটা তিনি শুধুমাত্র করেছেন তার এই তাকে মানুষ যাতে বোকা না ভাবে বা ভীরু বা ভয় পাওয়া এরম লোক যাতে না ভাবে সেই জন্য তিনি এই কাজটা করেন, বা তার সাহেবী যে মর্যাদা সে মর্যাদাটাকে রক্ষা করার জন্য তিনি এই কাজটা করেন। আচ্ছা, এবার আসো, imperialism in Orwell's opinion was nothing more than a weak practice of pride and tyranny। বলা হচ্ছে যে আমাদের এই অরওয়েল বলতেছেন, এখানে অরওয়েলের অ্যাটিটিউডটা আর কি শো করা হচ্ছে যে অরওয়েলের ওপিনিয়নে, অরওয়েলের মতে যে ইম্পেরিয়ালিজম এইটা এই একটা অহংকার বা অত্যাচারের একটা বাজে প্র্যাকটিস ছাড়া আর কিছু না। উইক প্র্যাকটিস বলতে দুষ্ট একটা প্র্যাকটিস ছাড়া কিছু না। Because the narrator was a sub-divisional police officer, he was able to witness the untold cruelty of imperialism very closely. আচ্ছা, from very close, আমরা এখানে from লাগিয়ে দিই। আচ্ছা, কারণ মানে এটা তার এই অ্যাটিটিউডটা এইটা হওয়ার কারণ কি? কারণ এই আমাদের ন্যারেটর তিনি সাব ডিভিশনাল পুলিশ অফিসার হিসেবে তিনি ইম্পেরিয়ালিজমের যে নিষ্ঠুরতা খুব কাছে থেকে তিনি সেটা উইটনেস করেছিলেন, দেখেছিলেন। The so-called criminals were put in a small cell and tormented mercilessly when was truly inhuman. Which was truly inhuman. তিনি এখানে বলতেছেন যে ওই সময়ে সো-কল্ড তথাকথিত যে ক্রিমিনালরা যাদেরকে ধরে নিয়ে গিয়ে থানায় আটকে রাখা হতো তাদেরকে একটা স্মল সেলে রাখা হতো, ছোট্ট একটা রুমে বন্দি করে রাখা হতো অনেক লোককে এবং তাদেরকে খুব নির্দয়ভাবে অত্যাচার করা হতো, টর্মেন্টেড করা হতো এবং এইটা ছিল খুবই মানে ট্রু ইনহিউম্যান, সত্যিকারের অমানবিক একটা কাজ। দ্য হেল্পলেস ইন্ডিয়ানস হ্যাড টু এন্ডিওর ব্যাম্বো টর্চার অ্যান্ড ওয়েট এ লং টাইম ফর জাস্টিস হুইচ ওয়াজ ইলজিক্যাল। বলা হচ্ছে অসহায় ইন্ডিয়ানদেরকে, মানে তখন তো বার্মাও ইন্ডিয়ার অংশ ছিল আর কি, তো বলা হচ্ছে যে অসহায় ইন্ডিয়ানদেরকে এই ব্যাম্বো টর্চার অর্থাৎ বাঁশ দিয়ে যে মায়ের, সে মায়ের যে টর্চার এটা তাদেরকে সহ্য করতে হচ্ছিল এবং তাদেরকে ন্যায় বিচারের জন্য দীর্ঘদিন ওয়েট করতে হচ্ছিল, যেটা পুরোটাই ছিল ইলজিক্যাল, অযৌক্তিক, অবৈধ। So Orwell thinks that imperialism is a tool
for oppression, and the natives have no choice but to surrender to it. সুতরাং আমাদের অরওয়েল তিনি মনে করেছিলেন যে ইম্পেরিয়ালিজম এটা হচ্ছে অত্যাচারের একটা টুল মাত্র, একটা অস্ত্র মাত্র, এবং নেটিভদের এই অস্ত্র বা এই অত্যাচারটাকে মেনে নেওয়া ছাড়া বা সারেন্ডার করা ছাড়া তাদের কোনো অপশন ছিল না, কোনো চয়েস ছিল না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অরওয়েলের অ্যাটিটিউড। এখানে তিনি অরওয়েলের মতে ইম্পেরিয়ালিজমের যে প্রতি তার যে অ্যাটিটিউড সেটা হচ্ছে যে তিনি বলতেছেন যে এটা হচ্ছে মানে গর্ব এবং অত্যাচার করার একটা দুষ্ট একটা কৌশল মাত্র বা একটা প্র্যাকটিস মাত্র। কারণ তিনি খুব ক্লোজলি এই সাবডিভিশনাল পুলিশ অফিসার হিসাবে এই ইম্পেরিয়ালিজমের যে নিষ্ঠুরতা সেটা তিনি দেখেছিলেন। তিনি বলেছেন যে ওই সময়টাতে যারা ছোটোখাটো ক্রিমিনাল ছিল, ছোটোখাটো অন্যায় করতো, তাদেরকে নিয়ে গিয়ে একটা ছোট্ট রুমে আটকে রাখা হতো এবং তাদেরকে নির্দয়ভাবে অত্যাচার করা হতো, এবং যেটা ছিল সত্যিকারের অমানবিক। এবং এই অসহায় ইন্ডিয়ানদেরকে ব্যাম্বো থেরাপি বলতে পারো বা ব্যাম্বো টর্চার, এটা তাদেরকে মেনে নিতে হয়েছিল, এবং তাদেরকে ন্যায় বিচার পেতেও অনেক দেরি হতো, এবং যেটা সম্পূর্ণ ইলজিক্যাল ছিল। সুতরাং আমাদের অরওয়েল মনে করেন যে ইম্পেরিয়ালিজম এটা হচ্ছে একটা টুল ফর অপারেশন, অত্যাচারের একটা মাধ্যম মাত্র, অ্যান্ড দ্য নেটিভস হ্যাভ নো চয়েস বাট টু সারেন্ডার টু ইট। কিন্তু এবং নেটিভদের আর কোনো অপশন ছিল না, আর কোনো চয়েস ছিল না, এটাকে সারেন্ডার করতে হচ্ছিল এটার প্রতি। Orwell thinks that imperialism is a symbol of evil. অরওয়েল মনে করতেন যে ইম্পেরিয়ালিজম এটা হচ্ছে একটা সিম্বল অফ এভিল, মানে এটা হচ্ছে একটা খারাপের একটা প্রতীক। উইথ ইটস সোল অবজেক্টিভ অফ ডোমিনেটিং দ্য লোকালস অ্যান্ড এস্টাবলিশিং অ্যাজ মেনি কলোনিজ অ্যাজ পসিবল। কারণ এটার অবজেক্টিভ ছিল, এর পুরোপুরি উদ্দেশ্যটাই ছিল লোকালদেরকে শাসন করা এবং যত বেশি পারা যায় কলোনি স্থাপন করা। Orwell has made it obvious to us with the simple incident of shooting an elephant. এবং এই বিষয়টা মানে ইম্পেরিয়ালিজমের যে উদ্দেশ্য এটা অরওয়েল আমাদের সামনে একবার সুস্পষ্ট করে দিয়েছেন ছোট্ট একটা ঘটনার মাধ্যমে। শুটিং অ্যান এলিফ্যান্ট যে ঘটনাটা, সেই ছোট্ট ঘটনার মাধ্যমে তিনি এটা আমাদের সামনে সুস্পষ্ট করে দিয়েছেন। The elephant here can be taken as a dual symbolic connotation. এই এলিফ্যান্টটাকে এখানে আমরা দুইটা সিম্বল হিসেবে ধরে নিতে পারি বা সিম্বলিক কনোটেশন হিসেবে ধরে নিতে পারি। মানে এখানে এলিফ্যান্টের দুইটা সিম্বল রয়েছে, সিম্বলিক কনোটেশন বা সিম্বলিক সংজ্ঞা রয়েছে, এটা হিসেবে ধরে নিতে পারি। অ্যাট দ্য স্টার্ট অফ দ্য এপিসোড, অর্থাৎ এই যে ঘটনা বা এই যে স্টোরিটা যখন শুরু হচ্ছে তখন আমরা এখানে স্টোরি দিই। দ্য এলিফ্যান্ট রিপ্রেজেন্টস দ্য অপ্রেসর। শুরুর দিকে এই এলিফ্যান্টটা রিপ্রেজেন্ট করতেছে অপ্রেসর হিসেবে। সে ওই যে সবার মানে কুড়ে ঘর ভেঙে দিচ্ছে, মানুষ হত্যা করতেছে, ফলের দোকান ভেঙে ফেলতেছে, তারপরে ওই যে একটা গরুকে মেরে ফেলতেছে। বাট বাই দ্য এন্ড অফ দ্য ইনসিডেন্ট, কিন্তু ঘটনার শেষে আমরা দেখতে পাই হি রিপ্রেজেন্টস দ্য নেটিভস পাওয়ারলেসনেস। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হি না ইট আর কি, ইট রিপ্রেজেন্টস, অর্থাৎ এই যে এলিফ্যান্টটা এটা প্রতিনিধিত্ব করতেছে ওই অসহায় পাওয়ারলেস নেটিভদের, নেটিভ পিপল যারা ইন্ডিয়ান যারা জনগণ, তাদেরকে যেন এখানে হচ্ছে ইয়া করতেছে, কি বলে এটাকে, ওই রিপ্রেজেন্ট করতেছে আর কি। Orwell says that when the elephant was discovered after a long time, অরওয়েল বলতেছেন যে যখন অনেক সময় পরে এই এলিফ্যান্টকে খুঁজে পাওয়া গেল, ইট লুকড ক্যাম, এখানে হি কেন, ইট লুকড ক্যাম, এটা অনেক শান্ত দেখাচ্ছিল, অ্যান্ড হার্মলেস, অনেক মানে ক্ষতিহীন, মানে সে অক্ষতিকর মনে হচ্ছিল। দেয়ার ওয়াজ নো রিজন টু কিল সাচ এ ভ্যালুয়েবল অ্যান্ড ইনরমাস অ্যানিম্যাল। এবং এই অবস্থায় এত মূল্যবান এবং এত বৃহৎ একটা অ্যানিমেলকে হত্যা করাটা কোনো রিজন ছিল না আর কি, কোনো কারণই ছিল না। বাট দ্য ন্যারেটর হ্যাড নো চয়েস বাট টু শুট দ্য
should to prevent insult because a British colonizer was essentially a puppet in the hand of the Indians. কিন্তু আমাদের এই ন্যারেটরকে এটাকে শর্ট করা ছাড়া আর অন্য কোনো শুট করা ছাড়া আর অন্য কোনো চয়েস ছিল না, অপশন ছিল না তার হাতে। কারণ এটা তিনি তার প্রতি যে ইনসাল্ট সেটাকে তিনি প্রতিরোধ করতে চেয়েছেন একজন ব্রিটিশ কলোনাইজার হিসাবে। এবং তিনি বলতেছেন ব্রিটিশ কলোনাইজাররা মূলত এই ইন্ডিয়ানদের হাতে এক ধরনের পাপেটের মতো কাজ করেছে, মানে ইন্ডিয়ানরা এমনভাবে সবাই ঝেঁকে এখানে এসেছে যে সে আর না করে পারেনি। যদি এটা না করে তাহলে সে তাকে সবাই অপমান করবে বা তাকে দেখে ভবিষ্যতে হাসাহাসি করবে, যে ভীরু, পারেনি, কাপুরুষ এটা বলবে। সেটাকে এড়িয়ে চলার জন্য সে মূলত এই কাজটা করেছে। হি রিভিলস দ্য ডিলেমা অফ দ্য কলোনাইজার বাই সেইং, সে এখানকার যে কলোনাইজার রয়েছে, এখানে যারা উপনিবেশ স্থাপন করেছে তাদের যে একটা উভয় সংকট, সেই উভয় সংকটকে এখানে তিনি বলেছেন, প্রকাশ করেছেন। তিনি বলতেছেন যে অ্যান্ড মাই হোল লাইফ এভরি হোয়াইট ম্যানস লাইফ ইন দ্য ইস্ট ওয়াজ এ লং স্ট্রাগল নট টু বি লাফড অ্যাট। বলা হচ্ছে আমার পুরো জীবনটাই, মানে এই যে যতদিন সে বার্মাতে ছিল ততদিন, এবং শুধু তাই না, প্রত্যেকটা হোয়াইট ম্যান যারা এই বার্মাতে থাকে তাদের প্রত্যেকেরই সব সময়ের জন্য সংগ্রাম করতে হয় যাতে তাকে দেখে মানুষ হাসাহাসি না করে, অপমান না করে, এইটার জন্য। এটাকে আমরা আরেকবার আলোচনা করি তাহলে দেখো যে অরওয়েল এখানে তিনি দেখিয়েছেন যে ইম্পেরিয়ালিজম এটা মূলত একটা খারাপের প্রতীক, এবং এইটার সম্পূর্ণ উদ্দেশ্যই হচ্ছে লোকালদেরকে শাসন করা, দমন করা এবং যত সম্ভব বেশি কলোনি স্থাপন করা। অরওয়েল হ্যাজ মেড ইট অবভিয়াস টু আস, এবং অরওয়েল এটা আমাদের কাছে পরিষ্কার করেছে একটা সিম্পল ঘটনার মাধ্যমে, যে ঘটনাটা হচ্ছে শুটিং অ্যান এলিফ্যান্ট। এলিফ্যান্ট এখানে যখন এসেছিল, আচ্ছা দ্য এলিফ্যান্ট, এই এলিফ্যান্ট শব্দটা বা এলিফ্যান্ট প্রাণীটা এখানে সিম্বলিক একটা মিনিং রয়েছে। যখন এই স্টোরিটা শুরু হচ্ছে তখন আমরা এলিফ্যান্টটাকে দেখতে পাচ্ছি প্রচণ্ড ধ্বংসাত্মক, এবং তখন সে নিজেই যেন একটা দমনকারী হিসেবে এখানে প্রতীয়মান হচ্ছে। কিন্তু যখন এই স্টোরিটা শেষ হয়ে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা নেটিভদেরকে রিপ্রেজেন্ট করতেছে, এবং পাওয়ারলেস, কোনো রকমের পাওয়ার নাই, খুব শান্তশিষ্ট, এরকম একটা অবস্থাকে যেন মানে এরকম এই নেটিভদেরকে সে রিপ্রেজেন্ট করতেছে। অরওয়েল বলতেছে যে এলিফ্যান্টকে অনেক সময় পর ডিসকভার করার পরে, খুঁজে পাওয়ার পরে, এটা খুব শান্ত দেখাচ্ছিল এবং হার্মলেস দেখাচ্ছিল, এবং তাকে হত্যা করার আর কোনো কারণই ছিল না। এরকম একটা দামি এবং খুবই বড় একটা অ্যানিমেলকে হত্যা করার আর কোনো কারণই ছিল না। বাট দ্য ন্যারেটর হ্যাড নো চয়েস, কিন্তু তারপরে এই ন্যারেটরের আর কোনো চয়েস ছিল না, তাকে শ্যুট করতেই হয়েছিল, কারণ সে তার নিজেকে বাঁচাতে চেয়েছিল ইনসাল্টের হাত থেকে, অপমানের হাত থেকে। এবং তিনি মনে করেন যে এখানে ব্রিটিশ ইন্ডিয়াতে এই ব্রিটিশ কলোনাইজাররা সাধারণত ছিল হচ্ছে ইন্ডিয়ানদের পাপেট শো, তারা যা চাচ্ছিল তাদেরকে যেন সেটাই করতে হচ্ছিল। এবং তিনি এখানে এই কলোনাইজারদের উভয় সংকটের কথা বলতেছেন। তিনি বলতেছেন যে এই তার নিজের ক্ষেত্রেও এটা ঘটেছে তার জীবনে, এমনকি ওইখানে এভরি হোয়াইট ম্যান যারা এখানে আছে ইস্টে, অর্থাৎ এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, সব মানুষকেই তাদের নিজেরা যাতে হাসাহাসির বস্তুতে না পরিণত হয় লোকালদের কাছে, সেইটাকে সবসময় এড়িয়ে চলতে হয়েছে, সেটার ক্ষেত্রে সংগ্রাম করতে হয়েছে। Orwell's loathing for imperialism and colonialism is evident throughout this essay. বলা হচ্ছে অরওয়েলের যে ঘৃণা ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজমের প্রতি, এইটা খুবই প্রকাশিত হয়েছে এই এসের পুরোটা জুড়েই। হি সিজ দ্য ডুয়েল নেচার অফ কলোনিয়ালিজম, তিনি দেখেছেন কলোনিয়ালিজমের দুইটা নেচার, দুই ধরনের নেচার, সেটা দুইটাই তিনি দেখেছেন। He observes how colonization makes the natives powerless. তিনি দেখেছেন যে কিভাবে এই কলোনাইজেশন বা উপনিবেশবাদ
এই নেটিভ লোকদেরকে ক্ষমতাহীন করে ফেলেছে। ইট অলসো ফেলস টু গিভ দ্য কলোনাইজার্স এনি ফ্রিডম, এবং এই কলোনিয়ালিজম বা ইম্পেরিয়ালিজম এটা এই তোমার হচ্ছে কলোনাইজার যারা রয়েছে তাদেরকেও ফ্রিডম দিতে ব্যর্থ হয়েছে। বোথ পার্টিস হ্যাভ টু অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ব্রিটিশ ইম্পেরিয়ালিস্ট, এবং দুইটা পার্টিকেই মানে এই যে কলোনাইজার যারা বা যারা এখানে চাকরি করতে এসেছে ব্রিটেন থেকে তারা, এমনকি এখানে যারা নেটিভ পিপল রয়েছে, দুইটাকেই ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টদের হয়ে কাজ করতে হয়েছে, তাদের পক্ষ নিয়ে কাজ করতে হয়েছে, তারা যা বলেছে সেই অনুসারে কাজ করতে হয়েছে। ইভেন অ্যাজ এ ব্রিটিশ ম্যান অরওয়েল ক্যান নট বাট এক্সপ্রেস হিজ ডিসপ্লেজার উইথ সাচ এ ক্রুয়েল সিস্টেম, এমনকি একজন ব্রিটিশ মানুষ হিসেবে, ব্রিটেনের একজন মানুষ হিসেবে এই অরওয়েল সে তার যে ডিসপ্লেজার, তার যে মানে নিরানন্দ যে একটা অনুভূতি সেটা তিনি প্রকাশ করেছেন এই ক্রুয়েল সিস্টেমের এগেনস্টে। তিনি বলেছেন যে অল দিস ওয়াজ পারপ্লেক্সিং অ্যান্ড আপসেটিং, বলা হচ্ছে এই সব কিছুই ছিল একটা দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টিকারী এবং খুবই খারাপ লাগা একটা কাজ। ফর অ্যাট দ্যাট টাইম I had already made up my mind that imperialism was an evil thing, এবং ওই সময়টাতে আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে ইম্পেরিয়ালিজম এটা একটা খারাপ জিনিস, এবং and the sooner I chucked up my job, এবং যত দ্রুত সম্ভব আমি আমার জবটা ছেড়ে দেব, and got out of it the better, এবং যত দ্রুত আমি এই কাজটা করব তত এটা আরো ভালো হবে, অর্থাৎ যত দ্রুত আমি আমার জবটা ছেড়ে দেব তত দ্রুত আমার জন্য ভালো হবে, এটা তিনি বলতেছিলেন, মানে এটা তার লাস্ট কথা আর কি। এই যে এই কোটেশনগুলো এইভাবে ব্যবহার করতে হবে। এবার আসো, টু সামারাইজ, অরওয়েল depicts the real condition of colonized lands in Shooting an Elephant by portraying his experience in Burma। বলা হচ্ছে যে আমরা যদি সামারি করতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অরওয়েল খুব সুন্দরভাবে এখানে কলোনাইজড ল্যান্ডে মানুষের যে কন্ডিশন, সে কন্ডিশনটা তার শুটিং অ্যান এলিফ্যান্ট স্টোরির মাধ্যমে তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বার্মাতে তিনি যে জিনিসগুলো এক্সপেরিয়েন্স করেছেন সেইগুলোর মাধ্যমে। হি উইটনেসড দ্য ভিলেজার্স হেল্পলেসনেস অ্যান্ড ট্র্যাজেডি দেয়ার, তিনি এখানে দেখেছেন এখানকার যে গ্রামের যে লোকরা তাদের অসহায়ত্ব এবং তাদের যে ট্র্যাজেডি, তাদের যে দুঃখের যে অবস্থা সেটাকে যেন তিনি এখানে উইটনেস করেছেন। হি অলসো নোটিসড দ্যাট দ্য কলোনাইজার্স ওয়ার নাথিং বাট পাপেটস, তিনি আরও নোটিস করেছেন যে এই কলোনাইজাররা পাপেট ছাড়া কিছু না। হ্যাঁ, তারা মূলত সাধারণত ওই এক ধরনের পাপেট। ওদিকে ব্রিটিশ সাম্রাজ্য বা ব্রিটিশ রাজপ্রাসাদ তারা যেটা চাচ্ছে সেটা করতে হচ্ছে, আবার এমন এমন সিচুয়েশন তৈরি হয় যে সিচুয়েশনগুলোতে এখানকার লোকাল লোকেরাও যেটা চায়। পাপেট মানে কি? পাপেট মানে হচ্ছে, পাপেট শো ছিল না, আমি দেখাই দিই তোমাকে পাপেট মানে কি। পাপেট শো আছে না, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই যেগুলো হচ্ছে পাপেট। সিসিমপুর, এই পাপেটদের নিজস্ব কোনো ক্ষমতা আছে? কোনো কথা বলতে পারে? কিচ্ছু পারে না। এটা হচ্ছে আমরা যেভাবে নাচাই তারা সেভাবে নাচে, তাই না? এই বুঝতে পেরেছো? এটাই পাপেট। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বলা হচ্ছে হি অলসো নোটিস, তিনি আরো দেখেছেন, একটা বিষয় খেয়াল করেছেন যে কলোনাইজার ওয়ার নাথিং বাট পাপেটস, তারা এখানে পাপেট ছাড়া আর কিছুই ছিল না, মানে তারা এখানে মূলত পাপেট। তারা কিভাবে পাপেট? তারা নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারতেছে না। এক, তাদেরকে ওই ব্রিটিশদের হুকুম পালন করতে হচ্ছে, কারণ ওইখান থেকে তারা চাকরি নিয়ে এখানে এসেছে। আবার এমন এমন সিচুয়েশন তৈরি হয় যে সিচুয়েশনে এই এখানকার নেটিভ লোকরাও লোকদেরও প্রেশারে পড়তে হয় তাকে, এবং তাদের প্রেশারে কাজ করতে হচ্ছে। যেমন এই যে এলিফ্যান্টটাকে শুট করতে হচ্ছে, পুরোটাই এদের প্রেশারে পড়ে। দে ক্যান নট অ্যাভয়েড দ্য ভিলেজার্স হ্যাট্রেড, এবং এরা আবার এই কলোনাইজাররা
তারা ভিলেজারদের যে ঘৃণা সেটাকে অ্যাভয়েড করতে পারে না। অরওয়েল রিসেন্টেড ইম্পেরিয়ালিজম অ্যাজ এ রেজাল্ট অফ দ্য হোল মিজারেবল কন্ডিশনস। এবং এখানে অরওয়েল একটা বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন যে, বা মেনে নিচ্ছেন যে, এই ইম্পেরিয়ালিজম মূলত এখানকার যে একটা খারাপ অবস্থা, মিজারেবল কন্ডিশন কলোনাইজাররা করে রেখেছে, এটারই একটা রেজাল্ট। হ্যাঁ, এটারই একটা হচ্ছে ইয়ে আর কি, ফলাফল। এবং স্যার এই ব্যাপারে তিনি ওই রিসেন্টেড যে হয়েছেন। হ্যাঁ, ডিলেমা মানে কি বলছিলেন আরেকবার উভয় একটু সংকট, বলবেন? উভয় সংকট। ও আচ্ছা, ওই যে ধরো এমন একটা সিচুয়েশনে গেছো তুমি, তুমি নদী দিয়ে নৌকা পার হচ্ছ, পার হইতে গিয়ে দেখলা যে তুমি নিচে কুমির, আবার দেখা যায় নদীর নৌকার হ্যাঁ ওই যে বাগধারাতে যে পড়েছিলাম ওই টাইপেরই। হ্যাঁ ওই টাইপেরই। নৌকার উপরে একটা সাপ, তুমি পানিতে লাফ দিবা, কুমির, সাঁতার জানো না, সব সংকটে পড়ে গেছে, মানে কি করবা সেটাই, ওইটাকে বলা হয় উভয় সংকট। ওকে, আচ্ছা। As a result, it is clear that Orwell has a negative view against imperialism and colonialism. বলা হচ্ছে যে ফলে আমরা যে জিনিসটা দেখতে পাই, এটা ক্লিয়ার যে অরওয়েলের এই ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজমের প্রতি একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি ছিল, নেগেটিভ একটা ভিউ ছিল। আচ্ছা, তো এই হচ্ছে ওভারঅল এই প্রশ্নটার আলোচনা। কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। আর আমি আরেকটা জিনিস তোমাদেরকে জেনে নিই, সামনের দিন থেকে কি আমরা 2টা করে প্রশ্ন পড়বো নাকি? 2টা করে প্রশ্ন পড়লে একটা কথা বলতে চাচ্ছিলাম, বলো। ক্লাসের হচ্ছে সময়টা কি হচ্ছে, মানে ক্লাসের দিনগুলা কি একটু বাড়ানো যায় না? মানে পরে হলে হয়তো, মানে পরে হয়তো ক্লাস না করলাম, বা পরে হয়তো একটু গ্যাপ নিয়ে ক্লাস হলো, মানে আগে রুটিনটা শেষ করে তারপর না হয় বসে থাকলাম। রুটিন তো যে কোনো সময় দিয়ে দিবে, হ্যাঁ, মানে আমি আমি বুঝতে তাহলে পারলাম না আমরা তুমি। একটা রিভিশনের সুযোগ পেয়ে গেলাম। ও আচ্ছা, এখন যেরকম 3 মানে দিন এই যে ক্লাস নিচ্ছি, ক্লাসগুলো এটা এটা আরো নিচ্ছে, একদিন বাড়ানোর কথা হ্যাঁ বলতেছো? হ্যাঁ হ্যাঁ, বাড়িয়ে নিলেন, পরে না হয় আমরা হচ্ছে রিভিশনের জন্য সময় পেলাম, তখন অফ থাকলো, তখন 3 দিন বা 2 দিন থাকলো, মানে তখন তো আমাদের পড়া শেষ হয়ে ও যাবে। হ্যাঁ, এটা করা এটা যায়। তোমরা বলছিলাম। তাহলে ইয়ে করতে পারো, শুক্রবারে আরেকটা ক্লাস আমরা নিতে পারি। পারবা? জি শুক্রবারে নিবা? স্যার, স্যার আমি তো পারবো, এখন বাকি সবাই। এই মতামত দাও। বাকি সবাই যদি চাও তাহলে শুক্রবারেও আমি একটা ক্লাস নিব। আচ্ছা দেখি। জি আচ্ছা, হ্যাঁ পারবো। ওকে, আর 2-1 জন। ওকে ঠিক আছে, তাহলে শুক্রবারে আমরা আরেকটা করে ক্লাস নেব। শুক্রবারে আমরা আরেকটা ক্লাস নেব, ঠিক আছে। আমার মনে আছে, দেখো আমি বলি, ফার্স্ট ইয়ারের প্রতি আমার কতটা একটা আবেগ কাজ করে। মানে ফার্স্ট ইয়ারে যদি রেজাল্ট ভালো না হয়, পরের ইয়ারগুলোতে খুব প্রেশার চলে আসে। এই জন্য আমি আগে যেটা, গত ব্যাচের আগের ব্যাচ, তোমাদের যে গত ব্যাচ, তার আগের ব্যাচ, তারও আগের ব্যাচ আর কি, মানে 3-4, তোমরা চতুর্থ ব্যাচ আর কি, ওই তোমাদের আগে তিন তিন ব্যাচ আর কি, এখন যারা ফোর্থ ইয়ারে, তারা যখন ফার্স্ট ইয়ারে ছিল, তাদেরকে আমি কি করেছিলাম যে শুধুমাত্র প্রতিদিন যে ক্লাস তাই না, দিনে 2বার করে ক্লাস নিতাম। হুম, এই যে অন্যান্য তো ইয়ার ছিল, সেগুলোর তো প্রেশার ছিলই। এই যে পরীক্ষার এই সিচুয়েশনগুলো যখন ফর্ম ফিল আপ হয়ে যেত, তখন দিনে 2বার, সকালে একবার নিতাম, রাত্রে একবার নিতাম, আবার হচ্ছে তোমার প্রতিদিন নিতাম। কিন্তু যে জিনিসটা হয় যে অংশগ্রহণ থাকে না, যখনই প্রেশার দেই। এই যে তোমাদেরকে আমি ইচ্ছা করলেই তো পড়া দিতে পারি, পড়া নিতে পারি, ধরতে পারি, কিন্তু এগুলো দেই না। কারণ হচ্ছে যে এটা অনেক সময় মনে হয়, অনেকেই বলবা আবেগে বলে থাকে যে হ্যাঁ আমি করব, বাট দেখা যায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অংশগ্রহণ করার পরে আর ক্লাসে নাই হারায় যায়। স্যার মানে বড় ভাই আপুদের কাছ থেকে যে হারে শুনতে হচ্ছে যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তো প্রচুর পড়া, হ্যাঁ তখন রেজাল্ট একটু হচ্ছে খারাপ হলেও যেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দিয়ে আর কি একটু হয়ে যায়, হ্যাঁ, ব্যাকআপটা হয়ে যায়, তার জন্যই আর কি। ব্যাকআপ হয়, কিন্তু ওইটার জন্য যে অমানসিক একটা প্রেশার যায় উপর দিয়ে। হ্যাঁ, এই জন্য সবসময় চেষ্টা করবো যে ফার্স্ট ইয়ারে ভালো করার, মিনিমাম 3 পয়েন্ট যাতে ফার্স্ট ইয়ারেই আসে। হ্যাঁ, এটার জন্য খুব চেষ্টা করবা। আর মানে, আর এটাতে করতে হলে তোমার
সব ফ্রি হ্যান্ড, মানে সব মুখস্থ দিয়ে করতে পারবা না, কিছু কিছু জিনিস ফ্রি হ্যান্ডে লিখতে হবে। যেমন এইখানে ধরো এই প্রশ্নটা, এই প্রশ্নটা যতটুকু স্যার এই প্রশ্নটার প্রথম দিকের কিছু কিছু ওয়ার্ড গুলো অনেক হার্ড ছিল, ঠিক মতো বোঝাই যায়নি। এইটার, পরে ওয়ার্ড গুলা হ্যাঁ অনেকটা ইজি লাগছে। এইটা জিজ্ঞাসা করবা আমাকে, এটা জিজ্ঞাসা করতে হবে। মনে থাকে না, এ হচ্ছে বুঝলে পরে আবার ভুলে যাই এটার অর্থ যেন কি পড়ছিলাম, এরকম টাইপের হয়ে যায়। এটা খাতায় লিখে নিতে হবে, অথবা দেখা যায় যে ওই পাশে লিখে নিতে হবে, কারণ আমি তো জানি না। যেমন এখানে যদি বলো যে অ্যাপারেন্ট, অ্যাপারেন্টের মিনিং যদি তোমার জানা না থাকে, তাহলে আমি তো, আমার তো এটা, আমার তো মনে হচ্ছে এটা তো ইজি, বাট আমি তো বুঝতে পারতেছি না যে এটা তোমার জানা আছে হ্যাঁ কিনা। আপনার তো ইজি লাগবে, আপনি তো পড়িয়ে হ্যাঁ ওটাই আসতেছেন। বলতেছি যে আমার তো মনে হচ্ছে এটাই, কিন্তু তোমার যে জানা নেই এটা তো আমি বুঝতেছি না, যেন আমাকে বলতে হবে যে এটা কি, এটা কি তোমার। আমি সবসময় বলি না সেই যে নয়তো স্যার এরকম একটা কোয়েশ্চেন নিয়ে বসছিলাম, ওই যে এলইডি নিয়ে বসছিলাম, মানে ওইটা সব যেগুলা একটু হার্ড লাগে ওগুলা সিনোনিম খুঁজতে খুঁজতে অনেক বেশি সময় চলে গেছে। প্রায় 2-2.5 ঘন্টা ওইখানেই নষ্ট হয়ে গেছে, মানে ওই রকম করে নিজের মতো করে লিখতে গিয়ে, এই, মানে ওয়ার্ড গুলাকে সহজ করে আমার মতো করে করতে গিয়ে। আচ্ছা আচ্ছা, এগুলো জিজ্ঞাসা করতে হবে, ক্লাসের ভেতরে জিজ্ঞাসা করতে হবে। হুম, এগুলো আহ, আচ্ছা, সময় থাকলে স্যার আরেকটা জিনিস একটু হচ্ছে বুঝাই দিতে হবে। বলো। এই ক্লাস কি শেষ? হ্যাঁ ক্লাস শেষ মোটামুটি, বলো সময় ওই আছে যে তো। আমাদের যে এলইজি থেকে যে একটা ব্রড কোশ্চেন পড়িয়েছিলেন না, হুম, কম পিপলের সাথে কিভাবে ইয়া করে, ওইখানে ওই যে দুইটা কোটেশন ইউজ করছিলাম না, আমি তো 4টা লাইন করে। এলিজিবিলিটি ইন কান্ট্রি চার্চি আর হ্যাঁ হ্যাঁ এইখানে কোটেশন, এইখান থেকে কোন ব্রড প্রশ্ন, এইটা হাউ ডাজ, হ্যাঁ, ওই যে কোটেশন দুইটা, হ্যাঁ গ্রে, হ্যাঁ কমন পিপলের সাথে হচ্ছে কিভাবে ইয়া করছিল। হ্যাঁ ওইখানে যে দুইটা কোটেশন ছিল, একটা হচ্ছে দ্য বোস্ট অফ হার্ডলি দ্য ফন্ট অফ পাওয়ার, এটা যে ছিল, হুম, এন্ড অল দ্য বিউটি। এই 4টা লাইন হচ্ছে কি হচ্ছে বুঝিয়েছে, আবারও যদি একটু বলতেন, কারণ এটা বারবার আচ্ছা লিখলেও দাঁড়াও, এটা আমি ঠিক হচ্ছে আমি না। ওখানে যাচ্ছি, দাঁড়াও। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে গেলে আমরা এই পোয়েট্রি, পোয়েট্রির ভিতরে হচ্ছে এলিজিবিলিটি ইন কান্ট্রি চার্চি আর টেক্সট, টেক্সটে আসলে কোন এই স্ট্যান্ডাটা, দাঁড়াও আমি দেখি। দ্য বোস্ট অফ হেরাল্ডি, এটা তো এই লাইনটা। হ্যাঁ হ্যাঁ, এটাই তো প্রশ্ন ইউজ করছিলেন, এটা বারবার লিখলেও আর কি এটার কনসেপ্টটা ক্লিয়ার না হওয়াতে হুম, মনে থাকতেছে না, তারপরে আর লিখতে পারতেছি না। দ্য বোস্ট অফ হেরাল্ডি, বোস্ট মানে কি অহংকার, হ্যাঁ, বোস্ট অফ হেরাল্ডি বলতে হচ্ছে গর্ব, অহংকার। হেরাল্ডি মানে হচ্ছে যারা অভিজাত লোক, হ্যাঁ, যারা অভিজাতীয় শ্রেণী তাদের অহংকার, দ্য বোস্ট অফ হেরাল্ডি, অর্থাৎ অভিজাতীয় শ্রেণীর, অভিজাত শ্রেণীর লোকদের অহংকার, অ্যান্ড পম্পড অফ পাওয়ার, এবং ক্ষমতার আড়ম্বর বা ক্ষমতার গর্ব। আমরা অনেক সময় কি হয় যে আমরা যারা অভিজাত শ্রেণী, আমাদের যাতে হ্যাঁ, পাওয়ার, এখানে পম্প মানে কি গর্ব বুঝিয়েছে? হ্যাঁ গর্ব, আড়ম্বর, হ্যাঁ পম্পাস, পম্পাস লাইফ আছে না, যে আড়ম্বরপূর্ণ টাকা পয়সা ধন সম্পদপূর্ণ যে লাইফ, সেটাকে বলা হয় পম্পাস লাইফ। তো এখানে বলতেছে যে যার ক্ষমতা আছে সেই ক্ষমতার পম্প বা ক্ষমতার আড়ম্বর, এবং হেরাল্ডি বা অভিজাত শ্রেণীর লোকদের যে গর্ব সেইটা, অ্যান্ড অল দ্যাট বিউটি, অল দ্যাট ওয়েলথ এভার গ্রেভ, বলতে চাই যত এগুলো যেমন রয়েছে ঠিক তেমনি যত সৌন্দর্য রয়েছে, এমনকি যত সম্পদ রয়েছে, এভার মানে গেভ, বলা হচ্ছে এই সমস্ত সম্পদ, সৌন্দর্য, ক্ষমতার পাওয়ার, ক্ষমতার গর্ব, তারপরে আভিজাত্যের গর্ব যা তাদেরকে দেয়া হয়েছে, অ্যাওয়েটস অ্যালাইক দ্য ইনএভিটেবল আওয়ার, ওয়েট করো, বলা হচ্ছে যে তোমরা যারা এগুলো পেয়েছো, এগুলোর অধিকারী হয়েছে, ওয়েট করো, হ্যাঁ একটু ওয়েট করো, ইনএভিটেবল পাওয়ারটা আসতে দাও, মানে অনিবার্জিতভাবেই তোমরা অপেক্ষা করো ওই ইনএভিটেবল আওয়ার। ইনএভিটেবল আওয়ার মানেটা কি, সেটা হচ্ছে মৃত্যুর সময়টা, অনিবার্য যে সময়, যে সময়টাকে মানুষ এড়াইতে পারবে না, সেই সময়টার জন্য ওয়েট করো। দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ, বলা হচ্ছে এই যে গ্লোরির যে পথ, সেই পথটা কবরের দিকে নিয়ে যাবে। মানে তুমি যে গর্ব করতেছো, যে অহংকার করতেছো, এই গ্লোরিটা মানে হচ্ছে অহংকার করা। বলা হচ্ছে গ্লোরির বা অহংকারের যে পথ, সেটা আমাদেরকে কবরে নিয়ে যাবে। ওই যে বলে না যে অহংকার পতনের মূল,
এটা হচ্ছে এই কথাটাই যে অভিজাত শ্রেণীর মানুষদের যে অহংকার, ক্ষমতার যে দম্ভ, সকল সৌন্দর্যের যে অহংকার, সম্পদের যে অহংকার যেটা তাদেরকে দেওয়া হয়েছিল, সব কিছু নিয়ে ওয়েট করো, ইনএভিটেবল আওয়ারটা আসতেছে। এই গ্লোরির বা অহংকারের যে রাস্তা, এটা আমাদের ইনএভিটেবল মানে কি বললেন? অনিবার্য টাইম, অনিবার্য সময়। অনিবার্য সময় মানেই হচ্ছে মৃত্যুর সময়, যেটা হচ্ছে ওই যে বলে না অনিবার্য কারণবশত পরীক্ষা পেছানো হলো। অনিবার্য মানেই হচ্ছে যেটাকে তুমি এড়াইতে পারতেছো না, এড়ানো যাচ্ছে না সেইটাকে। তো এই এড়ানো যায় না, মৃত্যুর সময়টাকে তো এড়ানো যায় না, এটা বলতেছে। স্যার আরেকটা, ওই যে নিচে যে আরেকটা আছে, কোনটা এটা? ওই যে মিল্টনেরটা, সাম ভিলেজ, ওইটা। মিল্টন, দাঁড়াও আমি দেখি। এইটা, আচ্ছা এটা না, হ্যাঁ মিল্টন। দেখো, সাম ভিলেজ হ্যামডেন that with dauntless breast the little tyrant of his field withstood, some mute glorious Milton here may rest, some Cromwell guiltless of his country's blood। বলা হচ্ছে এখানে হ্যামটেন, এখানে কয়েকটা ক্যারেক্টার রয়েছে, এখানে হ্যামটেন নামে একটা ক্যারেক্টার রয়েছে, মিল্টন নামে একটা ক্যারেক্টার রয়েছে এবং ক্রমওয়েল নামে একটা ক্যারেক্টার রয়েছে। এবং এখানে বলতেছে যে এই গ্রামে, এই যে গ্রেভিয়ার্ডে তিনি তো দাঁড়িয়ে কবিতা লিখতেছেন, তাই না? তো বলতেছেন যে এই কবরে এমন এমন কিছু লোক রয়েছে, তারা হয়তো এই হ্যামডেনের মতো হতে পারতো, অথবা মিল্টনের মতো হতে পারতো, অথবা ক্রমওয়েলের মতো হতে পারতো, কিন্তু তারা হতে পারেনি। কারণ কি? তারা ওই সুযোগটাই পায়নি। আমরা অনেক সময় বলে থাকি না, আরে আমি যদি সুযোগ পেতাম হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়ে যেতে পারতাম, কিন্তু ওই যে স্যার বলছে মানে হ্যামডেন যে ওই যে পলিটিশিয়ান ছিল, হ্যাঁ এটা ওনার কথাই? হ্যাঁ হ্যাঁ, উনি? হ্যামটেন এবং আচ্ছা। ক্রমওয়েল এরা পলিটিশিয়ান ছিল, মিল্টন ছিল হচ্ছে কবি। তো এটাই বলছে সাম ভিলেজার্স, এখানে কিছু ভিলেজার রয়েছে এই কবরস্থানে যারা অনেকটা হ্যামটেনের মতো হতে পারতো। মানে এই কবিতাটা অনেকগুলি ইয়ের সাথে রিলেটেড, হ্যাঁ, যেমন এই যে ফুল মেনিয়ে পিওরেস্ট সিরিন, দ্য ডার্ক আনফ্যাথম কেভস, হ্যাঁ, এগুলোর কথা বলা হচ্ছে। এই যে কিছু ফুল থাকে না যে ডেজার্টে, মানে তাদের যে লুকায়িত প্রতিভাগুলা ছিল, এগুলা হচ্ছে চাইলেই প্রকাশ পেতে পারতো, হ্যাঁ কিন্তু কোনো করতে একটা পারতো, কারণে এগুলা হচ্ছে প্রকাশ পেয়ে হ্যাঁ ওঠেনি। প্রকাশ পেয়ে ওঠেনি, এই কথাগুলোই বলা হচ্ছে যে এই কবরস্থানে এমন কিছু হয়তো মানুষ আছে যারা প্রস্ফুটিত হতে পারেনি, যারা আননোন থেকে গেছে, যেটা ঠিক ওই যে মরুভূমির ভেতরে খুব সুন্দর মিষ্টি ফুল ফুটলেও যেই ফুলের গন্ধ মানুষ পর্যন্ত ওই যে পৌঁছায় না। আনসিন ফ্লাওয়ারের কথা হ্যাঁ বলছিলেন যে হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ গাছ, কিন্তু কেউ দেখেনি। হ্যাঁ। তো এই জায়গাতে আমরা অনেক সময় বলে থাকি না যে হচ্ছে একটা কবরস্থানের সামনে গেলে তুমি যদি এই কবিতাটা কখনো ভালো করে পড়ো বা ফোর্থ ইয়ার পর্যন্ত যখন যাবা, তখন দেখবা এগুলোর অনেক কিছু তোমাদের মনে থেকে যাবে। হ্যাঁ, তখন দেখবা। এই কবিতাটা হচ্ছে কি, মানে আমার তো যে অনুবাদের বইও আছে, হুম। কিন্তু অনুবাদে যেভাবে লিখছে মানে ভাষাগুলা মানে সঠিক আসলে ইয়া হচ্ছে আসলে না ব্যাপারটা এটার হচ্ছে কি সাথে, যে কিভাবে যেন লিখছে। অনুবাদের বইগুলোতে ওরা আবার মানে ওইটা আমরা বলি পোড়ামান কি করা আর কি, পোড়ামান কি করে ওরা করে কি, ওইটাতে আবার ছন্দ লাগাইতে গেছে, গিয়ে উল্টা পাল্টা করে ফেলছে। স্যার ছন্দ তো দিয়েছেই, যে ওয়ার্ড মিনিং গুলা দিয়েছে, ওইটার ওয়ার্ড মিনিং এর এক অর্থ দেখি, কিন্তু ওই হ্যাঁ, হচ্ছে টেক্সট পড়তে গিয়ে দেখি মনে হচ্ছে যে না, এটা তো ওই ওয়ার্ড মিনিং তো এটার সাথে এই মিলতেছে জন্যই না, তো তোমার এরকম কবিতা, টাইপের। কবিতার আসলে অনুবাদ হয় না, কবিতার ব্যাখ্যা হয়, জি কবিতার স্যার, আর অনুবাদ এটা হয় না, তো মানে ট্রান্সলেশন হয় না। পুরাটা পড়াটাও তো অনেক লাইনের, প্রায় 120 লাইনের, এটা তো একদম ইয়া হয়ে যায়, হুম। মানে অনুবাদ ছাড়া তো কোনো ইয়া থাকে না। এগুলো এগুলো নিয়ে আমার ভিডিও আছে, তো এগুলো নিয়ে ওই যে ক্লাউড স্কুল প্রো ইউটিউব চ্যানেলে গিয়ে। ভিডিওতে তো আপনি ডিটেলস পুরাটা বলেননি, হয়তো এক লাইন করে বলে গেছেন। না, বলেছি, অনেক কথাই বলেছি। আপনি অনেকগুলা স্যার বলেননি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যখন এই ভিডিওগুলো করি তখন তো আমি নিজেও প্রথম, আর বাংলাদেশে যেহেতু আমি সর্বপ্রথম এটা শুরু করেছি, যার জন্য আমি নিজেও অনেক কিছু জানতাম না যে এটা এইভাবে করতে হবে, ওটা ওইভাবে করতে হবে, এটা করলে স্টুডেন্টদের জন্য আরো ভালো হবে। এটা তো তখন আমিও বুঝতাম না, 17 সালের দিকে করেছি এগুলো। তুমি যদি এইটার ভিডিওটা খেয়াল করো, যে এইটার ভিডিও আমি কত সালে করেছি, এটার ভিডিও যদি আমি বের করি, এই যে এটা 5 বছর আগে করেছি,
তো 5 বছর আগে তো স্যার সব ভিডিও বেশি গুলাই তো এরকম অনেক আগে। হ্যাঁ, এগুলো শুরু দিয়ে করেছি 5 বছর আগে। এখন আর স্যার ওই যে দ্য ক্যাট ইন দ্য রেইন, হ্যাঁ, হুম, ওইটার মানে মূল কথাটা ঠিক কি? মানে টেক্সটটা পড়েছি যে ক্যাট ইন কাহিনী দ্য রেইন প্রধান মানে ক্যাট ইন দ্য প্রেমিকা রেইনের মূল কিন্তু কথা হচ্ছে কি বুঝাইছে? হাজবেন্ড তার ওয়াইফকে টাইম দেয় না, সে টাকা পয়সা বিজনেস এটা নিয়ে থাকে, এবং হাজবেন্ডের কাছে ওই মেয়েটা একজন মানে সময় স্পেন্ড করার মতো একজন মানুষ চাচ্ছে। তো সময় স্পেন্ড করার জন্য একটা মেয়ে মানুষের কাছে সবচেয়ে বেস্ট হচ্ছে তার নিজের একটা সন্তান, তাই না? তো সেই সন্তানটা চাচ্ছে, আই ওয়ান্ট এ কিটি, মানে আমি একটা বেড়াল চাই, মানে কি আমি একটা সন্তান চাই, কিন্তু সেই সময়টাও দিচ্ছে না হচ্ছে ওই আমাদের ওই লোকটা। তার এই অনুবাদের বই এটা সার সংক্ষেপ, তারপর ইয়াতে এটা কিচ্ছু বলে নাই, যা টেক্সট আছে জাস্ট সেটাই বলে হ্যাঁ, দিচ্ছে। ওইটা আমি তো ওই জন্য খুঁজে পাচ্ছি না যে কি বলছে কি এখানে। হ্যাঁ, বিড়াল নিয়ে আসলো, শেষ গল্প শেষ, তাহলে কি দরকার ছিল? ওটা নিয়ে ওই যে আমাদের এখানে আলোচনা আছে। হ্যাঁ, তুমি এগুলো তোমরা, আমি তো এগুলো বলেছি, এগুলা তুমি হয়তো ওভাবে শোনো নাই, দেখো নাই। ক্যাট ইন দ্য রেইন আলোচনা করেছি। এই যে এগুলো আরো অনেক ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখবা। এই যে এটা আমি 5 বছর আগে করেছি, 20K ভিউ আছে। এটা যে 1 বছর আগে করেছে, 4K ভিউ। আমারটাই প্রথম আর কি, আমার পরে এগুলো সব tears on ইয়ে করেছে। আর এই দেখো, এই যে আমি আগে দেখো their way to and মানে from ধীরে ধীরে their কথা বলতাম, room, মানে আমিও অত বা হোটেল কিপারের যে আগ্রহ সেটাকে সে গুরুত্ব দিল। এই যে একবারে লাইন মহিলাটার বাই লাইন আলোচনা করা আছে speed এগুলো। এখান থেকেও তোমরা এটা দেখেও সবকিছু জানতে পারবা। এই যে অনেকে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, তো এখান থেকে আই অলসো নিড এ ক্যাট। আচ্ছা, এভরিবডি প্রে ফর মি, মানে যে বাচ্চা কাচ্চার কথা যখনই বলা হয়েছে তখন এই কথাটা বলতেছে। এগুলো আমি যদি সময় পাইতাম তোমাদেরকে আরো যত্ন নিয়ে আমি পড়াইতে পারতাম, কিন্তু সময় তো পাচ্ছি না, তাই না? এই যে ধরো, এই যে এবার স্যার সেকেন্ড ইয়ারটা আগে থেকেই শুরু করি আমি। হ্যাঁ, আবার তোমাদের পরীক্ষার পরের দিন থেকে সেকেন্ড ইয়ার শুরু হয়ে যায়, এবারও তাই হয়েছে। স্যার এত আগে না, কয়েকদিন গ্যাপ। না, দেখা যাচ্ছে ধরো পরীক্ষা শেষ হলো 20 তারিখে, 22 তারিখের দিকে, তাহলে 1 তারিখে শুরু হবে। যদি দেখা যায় পরীক্ষা 15 তারিখে শুরু হলো, তাহলে 20-22 তারিখে শুরু হবে, মানে 7 দিন সময় দিই। আবার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারকে একদিন সময় দিই মাত্র, যেদিন পরীক্ষা শেষ হয় পরের রুটিন অনুযায়ী যে দিন পড়বে সেই দিনই। হ্যাঁ, এ কারণ হচ্ছে যে ওখানকার সিলেবাস খুব বড়। থার্ড ইয়ারে গেলে আটটা আটটা পার্ট, আটটাই ইংলিশ, কোনো বাংলা নাই, আর এক একটা সেই কঠিন কঠিন। তারপরে হচ্ছে তোমার যেমন লিঙ্গুইস্টিক্স নামে একটা পার্ট আছে, ওইটাই 3 মাস ধরে পড়তে হয়। তারপরে ফোর্থ ইয়ারে গেলে ইএলটি নামে একটা পার্ট আছে, ওটা 3 মাস ধরে পড়তে হয় একটা পার্টই। আচ্ছা, আর স্যার এই যে পোয়েট্রি বইয়ে যে শর্ট নোটস এর এখানে যে হচ্ছে রেটরিক, প্রোসোডি এগুলো আছে, এগুলা থেকে কি আসবে? এগুলা থেকে হতে পারে যে কি হোয়াট ইজ পড়বো? সিমিলি আসতে পারে পার্ট বিতে। তবে এটা হচ্ছে যে ফিগারস অফ স্পিচের সংজ্ঞা চাইবে, হ্যাঁ, সংজ্ঞা চাইতে বিভিন্ন পারে। ফিগারস অফ স্পিচ। অথবা ধরো প্রশ্ন আসলো যে কনসিট কি, ইয়ে থেকে আলোচনা করো, গুড মোরো থেকে কনসিটগুলো আলোচনা করো, তখন কনসিট কি জানতে হবে। তারপরে ধরো তুমি যখন ওই যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখবা, তখন তোমার এগুলো জানা থাকতে হয়, ফিগার অফ এটা তো যে স্পিচ। মেটাফিজিক্যাল পোয়েট্রি ওইখানেই তো এটার ইয়াগুলো ভালো করে হ্যাঁ, দেয়া আছে। এখন কথা হচ্ছে এগুলোর জন্য সময় নিয়ে পড়তে হয়, কিন্তু ওই সময় তো আমি পাইনি, যার জন্য তোমাদেরকে অত বোঝাইতে পারতেছি না। আমি এইদিকে যাচ্ছি তখন এইদিকে মনে হচ্ছে সময় চলে যাচ্ছে, ওইদিকে যাচ্ছি তখন মনে হচ্ছে এইদিকে সময় চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে সামনের দিন থেকে আমরা শুক্রবারেও একটা অতিরিক্ত ক্লাস করব, যেহেতু আমাদের সামনে পরীক্ষা। আর স্যার এই যে মেটাফিজিক্যাল পোয়েট্রির সংজ্ঞাটা বলে জানিস তো? মেটাফিজিক্যাল পোয়েট্রির মানে হচ্ছে মেটা মানে বেয়ন্ড, আর ফিজিক্যাল মানে যার কোনো শরীর নাই, মানে মানে শরীরকে ছাড়িয়ে, মানে যার কোনো শরীর নাই। এমন কিছু টপিক আছে যে টপিকগুলো আসলে যার কোনো শরীর নাই, যাদেরকে আমরা টাচ করতে পারি না, দেখতে পাই না, গন্ধ নিতে পারি না, এরকম কিছু নাই। যেমন লাভ, ফেইথ, সোল, ডেথ, গড, এদেরকে আমরা দেখতে পাই কখনো? এদেরকে টাচ করতে পারি? পারি না। মানে এইগুলা নিয়ে, এইসব বিষয় নিয়ে যে কবিরা আর কি হচ্ছে কবিতা লিখেছেন, হ্যাঁ, সেটাই হচ্ছে তাদের মেটাফিজিক্যাল। মেটাফিজিক্যাল কিন্তু পয়েন্ট বলা লাভ হয়। নিয়ে অন্য কবিরাও তো লিখেছে, কিন্তু তাদেরকে মেটাফিজিক্যাল কেন বলা হচ্ছে না? কারণ হচ্ছে মেটাফিজিক্যাল কবিতা হচ্ছে ড্রামাটিক্যালি শুরু হবে, হঠাৎ করে শুরু হবে, এর ভেতরে একটা মনোলগ থাকবে, মানে একজন একজন কথা বলবে আর একজন শুনবে। হঠাৎ করে বলতে বলতে স্যার মানে যে ফার্স্ট লাইনটা দেখে কিছু বোঝা যাবে হ্যাঁ, না, বোঝা যাবে না, মানে এরকম হঠাৎ মনে একটা হবে যেন লাইন ঘটনা যেন মাঝখান থেকে বলে শুরু হলো, দিচ্ছে। এরকম মনে হবে।
যেমন এই যে গুড মর্নিংতে দেয়া হ্যাঁ আছে যে হঠাৎ করে একটা লাইন বলে বলছে, হ্যাঁ হ্যাঁ কিচ্ছু বোঝা যাচ্ছে না, হ্যাঁ ওরকম ভাবে শুরুটা হ্যাঁ হবে। এরকম ভাবে শুরু হবে। আবার এর টপিক গুলো হবে যে লাভ ফেইথ সোল ডেথ গড, এর ভেতরেই, অন্য কোনো টপিক হবে না। তারপরে ধরো তোমরা এটা পাবা, তোমরা থার্ড ইয়ারে উঠলে পাবা মেটাফিজিক্যাল পোয়েটদের সমস্ত কবিতা, জন ডানের আরো 5-7টা কবিতা পড়তে হবে তখন, অ্যান্ড্রিউ মার্ভেল, জর্জ হারবার্ট, এদের এদের অনেকগুলো রাইটিং পড়তে হবে তখন, ওগুলো সব মেটাফিজিক্যাল। আসলে যে বেকনের প্রসেসটা এবার বেশি কমন না, কারণ এটা তো এর আগের বার কমন দেওয়া হয়েছিল শুনছিলাম। বেশি কমন বলতে দেখো আমি যে সাজেশনে দিয়েছি এগুলোর ভেতরে কমন পড়ে যাবে, সাজেশনটাকে ফলো করো, ওই যে 3 স্টার যেগুলো আছে। 3 স্টার গুলো ফলো করো, পাশাপাশি বাকিগুলো দেখে যেও, কারণ ওই যে বললাম যে একটা করে পার্ট কঠিন করে, বলা যায় না যে তোমাদের প্রোস কঠিন করলো, তখন যাতে প্রোসটা তুমি পারো এই জন্য একটু করে দেখতে হবে, যাতে করে বানিয়েও লিখতে পারো, সেই জন্য। স্যার আজকে যেটা পড়ালেন এটা হচ্ছে ব্রড ছিল, এটার জন্য কি কোনো শর্ট কোশ্চেন লাগবে? তুমি সাজেশন দেখো নাই, তুমি সাজেশন দেখো। সাজেশন তো স্যার দেখেছি অনেকগুলা লাগে তো। হ্যাঁ তো অনেকগুলো তো পড়তে হবে, সবই পড়তে হবে। এই যে আজকের এইটা তোমাদেরকে দিয়ে দেই আমি, উপায় নেই, ইংরেজিতে কম পড়ে ভালো রেজাল্ট হবে না। মনে হবে অনেকে বলবে যে আরে অল্প সময় পড়লে, কিন্তু সবাই কিন্তু সমান না আমরা, তাই না? কারো বেশি পড়তে হয়, কারো কম পড়তে হয়। তো ইংরেজিতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কম পড়ে ভালো স্যার রেজাল্ট হয় না। সব ভোকাবুলারির অর্থগুলা জানলেই এত হ্যাঁ সময় লাগে হ্যাঁ না, কিন্তু ভোকাবুলারিটা মুখস্থ করতে দুর্ভাগ্যবশত হবে। জানি না। আর ফার্স্ট ইয়ারে এভাবে যে এত সব জানবা এটাও নর্মাল না, মানে জানবা না এটাই নর্মাল। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠলে দেখবা যে তোমরা অনেক ম্যাচিউর হয়ে গেছো, তখন অনেক কিছু এমনি এমনি বুঝতে পারতেছো। বাট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে গিয়ে একটু কষ্ট বেশি হয় আর কি, থার্ড ইয়ার থেকে সব ইজি হয়ে যায়, এটা সবার ক্ষেত্রেই। শুধু পড়তে থাকো রুটিন অনুযায়ী, সাজেশন অনুযায়ী পড়তে থাকো, কাজে দেবে। আচ্ছা, সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো। আল্লাহ হাফেজ।